গুড মর্নিং। সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা, সেই সঙ্গে বড়দের আমার প্রণাম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আর যে যেখানে আছো ঈশ্বরের কৃপায় সুস্থ আছো। আজকে হলো 16 তারিখ, শনিবার। সকালবেলায় ঘুম থেকে উঠে কাজকর্ম শুরু করেছি। অনেক দিন থেকে ভাবছি একটু ঘরটাকে ঝাড়বো, পরিষ্কার করব, কিন্তু আজকাল পরশু করতে করতে দিন চলে যাচ্ছে, কাজ আমার হচ্ছে না। আজ থেকে শরীর মন দুটোকেই একদম চাঙ্গা করে নিয়েছি। দেখা যাক এনার্জিটা কতদিন থাকে। আমার তো আবার দুদিন অন্তর অন্তর শরীর খারাপও করে, আর তোমাদের এই কথাটা শুনতে শুনতে আশা করি কানে ব্যথাও হয়ে যায়। তবে কি করব বলো। তবে একটা কথা বলতে চাই, দেখো আমার লাইফে যখন যেটা ঘটবে, আমি যেটা ফিল করব, আমার যেটা মনে হবে, আমি তোমাদের সামনে সেটাই বলবো। কারণ এই চ্যানেলটা একান্তই আমি আমার এই ভালো লাগা খারাপ লাগাগুলোর জন্যেই ক্রিয়েট করেছি। এটা আমি তোমাদের অনেকবার বলেছি। দুদিন ধরে তোমরা আমাকে বেশ কিছু মন্তব্য করছো, যেগুলো নিয়ে আমি খুব বেশি কথা বলতে চাই না, তবে কয়েকটা কথা বলা আমার দরকার বলে আমি মনে করি। দেখো, আমার শ্বশুরবাড়ি বাপের বাড়ির যাত্রাপালা শুনতে তোমাদের অনেকের খারাপ লাগতে পারে, এটা স্বাভাবিক, অস্বাভাবিক নয়। কেউ কেউ আমাকে খুব সুন্দর করে বিষয়টাকে বুঝিয়ে বলছো, আবার কেউ কেউ আমাকে কটূক্তি করছো, আবার কেউ বলছো কন্টেন্টের জন্যে, আমি ইনকামের জন্যে, ভিউজ পাওয়ার জন্য এগুলো করছি। কোনোটাতেই আমার সমস্যা নেই, তোমরা যেটা বলছো সেটাই ঠিক। কিন্তু আমি একটা কথা বলতে চাই, আমি যে কথাগুলো বলি সেটা ওপেন প্ল্যাটফর্মে বলছি, সবার সামনে বলছি, দুনিয়ার সামনে চিৎকার করেই বলছি এক প্রকার। তো আমি যে কথাগুলো বলি সেগুলো কিন্তু আমার বাপের বাড়ির লোকজনই হোক আর আমার শ্বশুরবাড়ির লোকজনই হোক, সবাই কিন্তু শুনতে পায়। মানে আমার ভিডিও কম বেশি আমার যত ফ্যামিলি মেম্বার আছে সবাই দেখে। তো তারা তাদের সম্পর্কে আমি নেগেটিভ কিছু বলছি সেটা শুনেও আমাকে কেন কিছু বলে না? এটা কখনো তোমাদের মনে হয় না যে এত কিছু শোনার পরেও তারা অমৃতাকে কেন সহ্য করছে? একটু ভেবে দেখো। তো যাই হোক, আমি শুধু এটুকুই বলবো, আমি যখন যা ফিল করব, যার সম্পর্কে আমার যতটুকু অনুভূতি হবে সেটা আমি বলবো। আর আগেও বলেছি, এই চ্যানেলটা না শুধু আমার ইনকামের জায়গা নয়, এটা আমার একটা শান্তির জায়গা। এখানে আমি কিছু বলে আমার মনটাকে হালকা করি। তোমাদের যদি কারো শুনতে ইচ্ছা করে শুনবে, আর যদি শুনতে না ইচ্ছা করে, যদি মনে হয় যে অমৃতার কথাগুলো শুনে তোমাদের খারাপ লাগছে বা তোমাদের খারাপ লাগার কারণ আমি হচ্ছি, সেক্ষেত্রে তোমরা আমাকে ইগনোর করে যাবে। ভিডিওটার শুরুতেই কথাগুলো বললাম কারণ অনেকেই আছে যারা পুরো কথা শোনে না, অর্ধেক কথা শোনে আর তারপর কমেন্টস করে বসে। তো যাই হোক, আমি আমার মায়ের সঙ্গে কোন সেন্সে কথা বলছি সেটাও তোমরা অনেকে বোঝো না, এটা আমার খুব খারাপ লাগে। আর তোমাদেরকে একটা জিনিস খুব ক্লিয়ার করে বলে দিই, আমার মায়ের জায়গাটা না আমার কাছে অন্যরকম। একটা সময় ছিল আমি বাবাকে ভীষণ ভালোবাসতাম, এখনও ভালোবাসি, কিন্তু কোথাও না কোথাও বাবার কিছু কাজে আমি অসন্তুষ্ট, সেই জন্যে বাবার প্রতি আমার একটু খারাপ লাগা আছে। কিন্তু হ্যাঁ, আমি আমার মাকে ভীষণ ভালোবাসি। তোমাদের সাথে কথা বলতে বলতে বাসি কাজকর্ম করে আমি বাসি কাপড়টাও ছেড়ে নিয়েছি, দুধ গরম করে এখন দুধ কর্নফ্লেক্স খেতে বসেছি। কালকে তো মা এসেছিল, নিতুবাবুর জন্যে 4 প্যাকেট চিপস এনেছিল, তার মধ্যে 2 প্যাকেট আমি খেয়ে ফেলেছি, আর 2 প্যাকেট ওর জন্য বাঁচিয়ে রেখেছিলাম। তো সেই 2 প্যাকেট ওকে দিয়ে দিলাম, আর কত খুশি হয়ে গেছে দেখো। আর হ্যাঁ, নিতুবাবুরা আজ সকালবেলাই মামার বাড়ি থেকে চলে এসেছে, 8টা সাড়ে 8টার মধ্যে ওরা বাড়িতে ঢুকে গেছে। তো আমি ওইদিকে ঘরে এসে 2-1টা যা বাসন হয়েছিল হাতে হাতে ধুয়ে নিলাম, আর তারপরে জামা কাপড় কেচে চলে এসেছি ছাদে। সকালবেলায় কয়েকটা সোয়েটার ভিজিয়ে রেখেছিলাম, কয়েকটা না, 2টো সোয়েটার আর 2টো চাদর ভিজিয়েছিলাম। আজকাল শীতের পোশাক দেখলেই না অস্বস্তি লাগছে, তো যত তাড়াতাড়ি ধুয়ে তুলতে পারবো ততই রক্ষে আমার। আর ওদিকে আমি সকালবেলায় এসে আমার কম্বলটাকে মেলে দিয়ে গেছি, কারণ কম্বলটাও ভাবছি একটু রোদে দেবো, রোদে দিয়ে তুলে রাখবো। কম্বলটাকেও ধুতে পারলে ভালো হতো, তবে একা একা ধোয়ার দুঃসাহস আমি দেখাবো না, যদি সম্ভব হয় পরে কখনো ধোবো। আপাতত একটু উল্টে পাল্টে দিলাম, সেই সাথে ব্লগ করাও হচ্ছে না, তোমাদেরকে আমার টবের আপডেটগুলো দেওয়া হচ্ছে না। যতগুলো গাছ লাগানো হয়েছিল বেগুন আর লঙ্কার চারা, সমস্ত গাছ মারা গেছে, একটা গাছও বাঁচেনি। আর ও প্রত্যেকটা টবেই না শাকের বীজ ছড়িয়ে দিয়ে গেছে। তো নতুন যে মাটিটা তুলেছিল সেখানে শাকের বীজটা খুব একটা ভালো হয়নি এখনও, তবে হ্যাঁ, পুরনো যে মাটিটা ছিল সেখানে শাকের বীজগুলো বেশ বড় হয়েছে, আর সেই সাথে কারি পাতার গাছগুলো এবার একটু মাথা চারা দিয়ে উঠছে। তোমরা তো জানো আমার শ্বশুরবাড়ি চাষি ফ্যামিলি, আর এখন হলো রসুনের সময়। তো প্রত্যেকটা ছাদ ভর্তি এখন রসুনে, আমাদের ছাদ, কাকিমাদের ছাদ, সব দিকে। তো ভাবছি আমিও কিছু রসুন কিনবো,
তবে এখন কিনবো না, জানো তো। এখন এই রসুনগুলো রোদে দেওয়া হবে, মোটামুটি 20-25টা রোদ রসুনে লাগবে, তারপর রসুনগুলো শুকাবে। শুকনো রসুন কিনলে অনেক দিন থাকে, আর কাঁচা রসুন কিনলে না তখন ওই রোদে দিতে হবে, ওটা একটা ঝামেলা। তো ভাবছি আমি 2 কিলো রসুন কিনবো। 2 কিলো রসুন কিনলে আমার মোটামুটি সারা বছর হয়ে যাবে। তো দেখা যাক কি করি। তবে এখন চলো নিচে যাই। আর নিচে এসে আমার এই বরের পাদুকা দুটো নিয়ে এখানে একটু রাখলাম। এটাকে আমি কালকে ধুয়ে দিয়েছিলাম, সেই সাথে ভাবছি আরও কিছু জুতো ওর ধুয়ে দেবো। তবে কি মশা দেখেছো? তো ভাবছি ওর এই 3 জোড়া জুতো আমি একটুখানি ভালো করে ধুয়ে তুলে রাখবো। জুতোগুলো এইভাবে থাকলে না খারাপ হয়ে যায়, সেই সাথে এত ধুলো পড়ে। তো সেই জন্যে ওই জুতোগুলোকে বাথরুমে রাখলাম। আর এই 2 জোড়া জুতো আমি এমনি রোদে দিয়ে দেবো। এগুলো যেহেতু জলে ভেজানো যাবে না, শুকনো কাপড় দিয়ে মুছে নেব। তো এগুলো কিছুক্ষণের জন্য থাক। আর এদিকে ছোটি না, যেদিন আমার বর বাড়ি থেকে গেছিলো সেদিন পাটিসাপটা বানিয়েছিল। আমিই ওকে রাত্রিবেলায় হেল্প করেছিলাম বানাতে। তো ও ভুলেই গেছে আমার ফ্রিজে ওর পাটিসাপটা আছে। তো আমি ওকে বললাম পাটিসাপটা খাবে না? তো ও বললো মেস দিয়ে আমার মনেই নেই। তো সেটাই ওকে একটু বের করে দিলাম। আর এবার আমি রান্নাঘরে এসে এই মোচাটা নিয়ে বসছি। না আজকে রান্না করব না, তবে আজকে ভাবছি একটু ছাড়িয়ে রাখবো। কালকে কাকিমা আমাকে এই মোচাটা দিয়েছে। কাকিমাদের তো কলার বাগান আছে, তো মাঝে মধ্যেই কাকিমাদের বাড়িতে মোচা আনা হয়। সেই সাথে কাকিমারা তো খাই, বেশিরভাগ মোচা গরুকে খাইয়ে দেয়। এই সমস্ত মোচা এক একটা বাজারে কিনতে গেলে কত দামে কিনতে হয়, কিন্তু আমাদের গ্রামের দিকে দেখো গরুতেও খেয়ে নেয়। তবে যাই বলো, এই সমস্ত জিনিস দিনের দিন কুটে বেছে রান্না করা কিন্তু খুব ঝামেলার। খেতে তো ভালো লাগে, কিন্তু এই বাছতে যে কত সময় লাগে তার কোনো ঠিক নেই। তবে সময়টা মনে হয় আমার একটু বেশিই লাগে, কারণ আমি ওই একটা একটা করে কাঠি বেছে বেছে ফেলি। আমার ঠাকুমাকে দেখতাম, আমার মাকে দেখতাম একসঙ্গে হেসো দিয়ে এমনভাবে কাটতো যে পুরোটারই কাঠি বেরিয়ে যেত। তো ওনাদের মতন তো আমি পারি না। আর আমার বাপের বাড়িতে না এই সমস্ত খাবার দাবার একটু বেশি খাওয়া হতো। এই যেমন ধরো মোচা, কচুরলতি, তারপর আরও শাক পাতা, তো যেগুলো বাছতে অনেক সময় লাগতো। তো আগে মনে হতো মা এমন কি করে রান্না করতে এত সময় লাগে। এখন বুঝতে পারি। ছোটোবেলায় হয়তো মাকে অনেকবার জিজ্ঞেস করেছি, মা এখনও রান্না হয়নি? কিন্তু এখন না আর মাকে জিজ্ঞেস করতে পারি না, মা এখনও রান্না হয়নি। কারণ এখন নিজে কাজটা করি, তো সেই জন্যে বুঝি যে এই কাজগুলো করতে কত সময় লাগে। তবে এই সমস্ত কাজের কোনো মূল্য নেই, বুঝলে। একটা মেয়ে সারাদিনে ঘরের যত কাজই করুক না কেন, দিন শেষে তাকে একটা কথা শুনতেই হয়, কি এমন কাজ করো। সত্যি, কি যে এমন কাজ করে মেয়েরা, সেটা হয়তো মেয়েরা ব্যাখ্যা করতে পারবে না। তবে মোচাটা বাছতে বাছতে আমার মাথা ধরে গেছে। যেহেতু একভাবে তাকিয়েছিলাম, আমার ভীষণ চোখ ব্যথা করছিল। তো সেই জন্যে উঠে এসে আমি আবার একটু চা বসিয়ে দিলাম। আমি যে কত বড় তালকাটা মহিলা সে কথা আর কি বলবো তোমাদের, নিজের সুনাম নিজে আর করতে পারছি না। তবে হ্যাঁ, কেন এই কথাটা বলছি সেটা বলি। আমি যখন ছাদে গেছিলাম তখন এই স্কার্ফটাকে মাথায় জড়িয়ে গেছিলাম। তো ছাদ থেকে এসে এতক্ষণ ধরে মোচাটা ছাড়ালাম, আমার মাথায় এভাবে পেঁচানোই রয়েছে। সেই সাথে আমার এত গরম লাগছে, আমি ভাবছি এবার উঠবো, গিয়ে ফ্যানটা চালাবো। তো ফ্যান তো চালাইনি। সেই সাথে এতক্ষণ পরে আমার মনে হলো সত্যিই তো আমি মাথায় এটা কেন পেঁচিয়ে রেখেছি। তো ওটাকে মাথা থেকে নামিয়েছি, কিন্তু এখনও গা থেকে খুলিনি। আর এদিকে আমি চাটাও বানিয়ে নিয়েছি, ওদিকে কিছুটা ভাতও বসিয়ে দিলাম দুপুরের জন্যে। আর এখন বসে চাটা খাবো। সত্যি বলছি, আমার ভীষণই কষ্ট হচ্ছিল। আজকে যখন আমি মোচাটা ছাড়াচ্ছিলাম তখন আমার এটা মনে হয়েছে আর আমি মোচা খাবো না। প্রত্যেকবারই যখন কোনো কষ্টের কাজ করি তখন আমি ভাবি আর আমি এটা করব না। তবে কয়েকদিন পরে যখন এই কষ্টটা ভুলে যাব তখন আবারও আমি সেই একই কাজ করব। তো ব্যক্তিগত জীবনেও আমি এরকমই মানুষ। এক কথায় বলতে গেলে আমি একটা বেহায়া মেয়ে। চা খেতে খেতে মনে হলো মোচাটাকে একটু ঠিকঠাক করে রাখা যাক, কারণ এত কষ্ট করে ছাড়ালাম, তারপর যদি এটা বাইরে থেকে খারাপ হয়ে যায় তখন আরও বেশি কষ্ট হবে। তো মোচাটাকে আমি একটা কাপড়ের মধ্যে পেঁচিয়ে রাখবো। আর এই কাপড়টা না আমি ঘরে 2 জায়গাতে পর্দা লাগিয়েছি, জানি না তোমরা খেয়াল করেছো কিনা, তোমাদেরকে আলাদা করে দেখানো হয়নি। তো সেই পর্দার কাপড় খানিকটা বেঁচে গেছিলো, সেটাকেই আমি একটু কাজে লাগিয়ে নিলাম। এখন আমি এরকম ছোট ছোট কাপড় অনেক জোগাড় করে রাখছি, যাতে ফ্রিজে জিনিসপত্র আমি একটুখানি পেঁচিয়ে রাখতে পারি। আর কাপড়ে পেঁচিয়ে রাখলে না যে কোনো জিনিস অনেক দিন ভালো থাকে। তো এদিকে আমি এখন বাকি চাটা শেষ করে চায়ের যে বাসনগুলো হয়েছিল সেগুলোকেও একটু মেজে ধুয়ে রাখলাম। বরের যে জুতোগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলোকে একটু ধুয়ে নিয়ে ছাদে চলে এসেছি। মালদার বাড়ি? এখানে কি করতে এসছে? এখানে কি করতে এসছে? তা আসলো না তো?
হয়তো লজ্জায় আসেনি নাকি। ছোটি এদিকে দুটো শাড়ি সকালবেলায় কেচে মেলে দিয়েছিল, শাড়িগুলো শুকিয়ে গেছে, তাই এই শাড়িগুলোকে ছোটি বললো একটু নিচে নিয়ে যেতে। সেই সাথে আনন্দর সাথে কথা হচ্ছিল। আনন্দ মানে আমার কাকা শ্বশুরের বড় ছেলে। ও বলছিল কালকে নাকি বিকালবেলায় তোমরা কেউ এসেছিলে আমার বাড়ির সামনে, ওর কাছেই নাকি খোঁজখবর নিচ্ছিলে। ও বলল বাড়ি বলেছো মালদাতে। তো আমি তো অবাক হয়ে গেছি, মালদার থেকে কে এত দূরে আসবে। ও বলল হয়তো লোকালে কোথাও ঘুরতে এসেছিল, সেখান থেকে এসেছিল। বাড়ির সামনে পর্যন্ত এসে দেখা না করে চলে গেলে এটা অদ্ভুত লাগলো। যাই হোক, আনন্দ মাঠ থেকে অনেক রসুন নিয়ে এসেছে, আবার ছাদ পুরো ভর্তি হয়ে গেছে। সেই সাথে নিচেও এখন রসুন রাখা শুরু হবে, মানে যতক্ষণ ছাদে আটবে ততক্ষণ ছাদে রাখবে। এইদিকে দেখছি অপর্ণা ঘর ঝাড় দিয়ে বেরোচ্ছে, তবে শুধু ছাদে নয়, নিচেও কিন্তু রসুন রাখা আছে। আর আমিও চলে এসেছি নিচে। ছোটি শাড়ি দুটোকে জায়গা মতো রেখে এখন আমি ঘরটা মুছবো। আগে আমার ঘর মুছতে না খুব একটা ভালো লাগতো না, এই কথাটা হয়তো আমি তোমাদের বলেওছি, তবে এখন বেশ ভালোই লাগে। তবে ঘর মোছার কোনো আলাদা টাইম টেবিল নেই, আমি যখন সময় পাই তখনই ঘর মুছি, সেটা রাত হোক, দিন হোক, দুপুর হোক, যখন ইচ্ছে হয় তখন মুছে দিই। তবে এদিকে রান্নাঘরটা মুছতে এসে মনে পড়লো আমি একটুখানি দুধের সর রেখেছিলাম, সেই সাথে একটু দুধও আছে। আমি না দুধের সর খাই না, তো ভাবলাম ফেলে দেবো, তার থেকে বরঞ্চ একটু মুখে মেখে নেব। আজকাল তো রূপচর্চা করতে ভুলেই গেছি, বিয়ের পর নতুন নতুন খুব করেছি, কিন্তু এখন আর করি না, তবে আজকে করব। তো এই দুধের সর আর দুধটাকে ভালো করে একটু ঘেটে নিয়ে এর মধ্যে একটুখানি আটা, একটুখানি মধু আর একটুখানি ওই রান্নার হলুদ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তবে আমার মনে হচ্ছে মিশ্রণটা একটু পাতলা হয়ে গেছে, তো সেই জন্যে আরও খানিকটা আটা আমি দিয়ে দিলাম, কারণ ওই পাতলা মিশ্রণ লাগালে না ঘরে পড়তে থাকবে, আর একটু গাঢ় হয়ে গেলে পড়ার চান্সটা কম থাকবে। আটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো, কিন্তু রান্নার হলুদটা ব্যবহার করতে আমার খুব একটা ইচ্ছে হচ্ছিল না, কিন্তু দেখলাম একটুখানি দিয়েই দিই। আটা আমাদের স্কিনটাকে কিন্তু পরিষ্কার করে, পরিষ্কার মানে আমি ফর্সা হয়ে যাব সেটা বলছি না, মানে ক্লিন করে। তো ধোয়ার পরে একটা সমস্যা হয়, সহজে মুখ থেকে যেতে চায় না, একটু ভালো করে ধুতে হয়, একটু সময়টা বেশি লাগে, তবে ঠিক আছে। আর আমি আজকে চামচ দিয়েই পুরো কাজটা করে নিচ্ছি, সেই সাথে ফোন দেখে লাগাচ্ছি। আমি আর ঘরে যাব না, রান্নাঘরটা মুছবো, তো ঘরে গিয়ে লাগালে আবার ঘরের মধ্যে পড়তে পারে। ঘরটা এখনই মুছে এলাম, তো সেই জন্য ভাবছি মানে কোনো রকমভাবে কাজটা সেরে নিই। কতটা কি হবে জানি না, তবে ফেলে দেওয়ার থেকে মুখে লেপে নিলাম, এই বেশ ভালো হলো। তবে গায়ে ফেললাম, জানো তো, এই সাদা ওড়নাটা সরিয়ে নিতে হতো, এর যে দাগটা লাগবে সেটা আর যাবে না, যেহেতু এর মধ্যে হলুদ আছে। তো চলো, আমার প্লাস্টার করা হয়ে গেছে আর বিভৎস লাগছি আমি। তো যাই, এবার বাকি কাজটা করতে হবে। তবে তার আগে ভাবছি ঠোঁটে একটুখানি মধু লাগিয়ে নেব, যেহেতু আমার ঠোঁটটা কালো। আর তোমাদের তো বলেছি ওটাই আমার জীবনের সবথেকে বড় দুঃখ, যে আমার ঠোঁট কালো। তবে আমার ঠোঁট কালো হওয়াতে আমার যতটা না দুঃখ হয়, তার থেকেও বেশি কিছু মানুষের দুঃখ হয় যারা আমাকে কমেন্টস করে কালো ঠোঁট নিয়ে চলে এসেছে। আচ্ছা, কালো ঠোঁটটাকে আমি কোথায় রেখে আসবো বলো? তো যা আছে এই আমার ভালো। তো অনেকটা ঢংরঙও করে নিলাম, আর এবার বাকি কাজটা করতে হবে। তবে যাই বলো, ছাদে যাওয়ার আগে যদি প্যাকটা লাগাতাম বেশি ভালো হতো, তাহলে সময়টা ঠিকঠাক হতো। এখন এটা 20 মিনিট রাখতে হবে, আর এই রান্নাঘর মুছতে তো আমার 20 মিনিট লাগবে না, 2 মিনিট লাগবে। বলতে বলতে আমার রান্নাঘরটা মোছাও হয়ে গেছে, চেয়ার দুটোকে জায়গা মতো এনে রাখলাম। আর এবার ভাবছি একটুখানি বসি, ফ্যানটা চালিয়ে দিয়েছি, বেশ গরম পড়েছে জানো, আজকাল বেশ কষ্টও হচ্ছে গরমে। তবে এখন ভাবছি কি করব, শুধু শুধু বসে থাকবো? হঠাৎ করেই মনে পড়লো বাইরে তো জুতো মেলে দিয়েছিলাম, তো এখন এই জুতোগুলোকেই ভাবছি শুকনো কাপড় দিয়ে একটু মুছে নিই। সময় নষ্ট না করে সময়টাকে কাজে লাগানোর চেষ্টা করছি। জানি জীবনে অনেক সময় নষ্ট করেছি, তবে কি করব বলো, কখনো কখনো হয়ে যায় আমি সময় নষ্ট করেছি, আমার সময় নষ্ট হয়েছে, আমার কি খারাপ লাগে না? আমার তো বেশি খারাপ লাগে। তোমরা তো শুধু দেখছো, আর আমি তো বিষয়গুলোকে ভোগ করছি, তাহলে ভাবো আমার কতটা খারাপ লাগে। তো যাই হোক, এই জুতোটা আমি না পছন্দ করে আমার বরকে কিনে দিয়েছিলাম, তবে এই জুতোটা না ওর খুব একটা মনে হয় পছন্দ হয়নি, খুব একটা পরতে চায় না। তবে বিয়ের সময় একটা চপ্পল কেনা হয়েছিল, যেটা ছিঁড়ে একদম যাতা অবস্থা হয়ে গেছে, এখনও সেটাকে ফেলতে চায় না। তো যাই হোক, কিছু জিনিসের মায়া কাটানো যায় না, সেই জন্যেই মানুষ ফেলতে পারে না। 2-1জন মানুষ মনে করেন আমি দেখতে সুন্দর নই, আমার মধ্যে কোনো গুণ নেই, আমি একজন বেকার মেয়ে, দিনের পর দিন আমার সময়গুলোকে আমি নষ্ট করেছি, তবুও কেন আমার বর আমাকে এতটা গুরুত্ব দেয়।
কেন এত ভালোবাসে। আসলে কি বলতো, আমার বরের মধ্যে না একটা গুণ আছে, আমার বর সহজে কিছু ফেলতে পারে না। সেই জিনিসটা যদি খারাপও হয় তবুও সেটাকে একটু যত্ন করে রাখতে জানে। তো সেই জন্যে আমি যেমনই হই না কেন আমার বর আমাকে ফেলতে পারছে না। আর আমাকে নিয়ে না ওর কোনো সমস্যাও নেই। যখন তোমরা আমাকে এই ধরনের কথাগুলো বলো আমি কখনো কখনো একটু দুঃখী হয়ে যাই। আর তখন না আমার বর আমাকে একটা কথাই বলে, আমার যখন তোমাকে নিয়ে কোনো সমস্যা নেই তখন কার সমস্যা আছে সেটা দেখে লাভ নেই। তবে এই বিষয়টা শুধু আমার ইউটিউব ফ্যামিলির না, আমার ব্যক্তিগত জীবনেও অনেক মানুষের এরকম ব্যাপারটা ছিল যে আমার রূপ নেই, গুণ নেই, তবু আমার বর কেন আমাকে এতটা কেয়ার করে, কেন আমাকে এতটা ভালোবাসে। সত্যি বলছি আমি নিজেও জানি না। তো যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার স্নান হয়ে গেছে। তবে স্নান করতে গিয়ে বিছানার চাদরটাকে আজকে কেচে দিয়েছি। কাচার ইচ্ছে ছিল না, কিন্তু হাতে সময় ছিল, তো ভাবলাম শুধু শুধু কি আর করবো, কাচাকাচিটাই করে নিই। জানি আজকে শোকাবে না, আজকে যতটুকু জল ঝরছে ঝরুক, তারপর না হয় আবার কালকে মেলে দেব। সকালে যেগুলো ছাদে দেওয়া ছিল সেগুলোকে একটু এনে রাখলাম, আর ফ্রিজ থেকে না তরকারিটা বের করে নিয়ে এলাম। আজকে আমি রান্নাবান্না করিনি, কালকে একটু বেশি করে তরকারি করেছিলাম, সেটাকেই আমি এখন একটু গরম করে নিচ্ছি। আজকে রান্নাবান্না করতে গেলে আমার এই কাজকর্ম হতো না, সেই জন্যেই আমি একটু বেশি করে তরকারি করে রেখেছিলাম। আর এখন এই লাউয়ের তরকারি দিয়ে দুপুরের খাবারটা খেয়ে আমি চলে এসেছি ঘরে। খেতে খেতে ভাবছিলাম খাওয়ার পরে আমি আর কোনো কাজ করব না, তবে ঘরে যে আমার জন্য কাজ অপেক্ষা করছে আমার মাথা থেকেই বেরিয়ে গেছে। তো এখন এগুলোকে একটু ভাঁজ করে রাখতে হবে, তার উপরে আবার বিছানার চাদরটাও পাততে হবে। বিছানার চাদরটাকে পেতে নিয়েছি, আর এবার বালিশের ওয়ারগুলো পরাতে হবে। তবে এই বালিশের ওয়ারটা না কিছুতেই ঢুকছিল না, এর অবস্থা খানিকটা আমার মতন। আসলে আজকে না স্নানের পরে আমি অন্য একটা টপ পরেছিলাম, তো সেই টপটা আমার গায়ে হলোই না, তো সেই জন্যেই পরে আমাকে এই টপটা পরতে হলো। তবে টেনে হেঁচড়ে ওর জামাটা আমি ওকে পরিয়েই দিয়েছি, সেই সাথে একটা বালিশ আগেই ওয়ার পরিয়ে না ওয়ারড্রপে রেখে এসেছি। যেহেতু এখন দুটো বালিশের প্রয়োজন হয় না, শুধু শুধু ওই বালিশটা রেখে লাভ নেই। আর আমি এখন লাইট অফ করে একটুখানি টান হচ্ছি। না আমি দুপুরে ঘুমোই না, শুয়ে শুয়ে এখন একটু এডিটই করব। তবে তোমরা অনেকে বলো যে দিনের বেলায় এডিটিংয়ের কাজগুলো করে রাখতে পারো, আসলে সব সময় না সম্ভব হয় না, তবে যখন সময় পাই তখন করে ফেলি। কিন্তু ভয়েস ওভারটা আমাকে রাতেই দিতে হয়। এডিট করতে করতে বুঝতেই পারিনি যে কখন সন্ধ্যা লেগে গেছে, অন্ধকার হয়ে গেছে, আর আমিও চলে এসেছি ছাদে। এই গাছগুলোতে প্রত্যেক দিনই অল্প অল্প জল দিতে হয়। তবে এবার আমার বর না গাধার খাটনি কেটে গেছে, সমস্ত টবগুলো নামিয়ে মাটি ফেলে আবার মাটি ভরেছে। এবারও একটা গন্ডগোল করেছে, এবার এই মাটির মধ্যে ছাই দিয়েছে, আর ছাইয়ের পরিমাণটা এতটাই দিয়েছে যে জল দিলে পরে সেই জলটা মাটির ভেতরে ঢুকছে না, ওই ওপরে ওপরে থাকছে। সেই সাথে টবে মাটি ভরার সময় একটুখানি ফাঁকা রাখতে হয়, সেই ফাঁকাটুকুও রাখেনি। আর আমিও এখন আর কিছু করতে পারবো না, যেহেতু শাকের বীজ ছড়ানো আছে, যতদিন না শাকগুলো বড় হচ্ছে ততদিন আমি কিছুই করতে পারবো না। তো এই অল্প অল্প করে জল দিচ্ছি প্রত্যেক দিন সন্ধ্যাবেলায় এসে। টবগুলোতে জল দিয়ে যে জামাকাপড়গুলো মেলা ছিল সেগুলোকেও একটু তুলে নিয়ে নিচে এসে আমি একটুখানি মুড়ি মাখিয়ে নিচ্ছি। বাড়িতে আসার পর থেকে মুড়ি মেখে খাওয়াই হয় না, মুড়ি মেখে খাওয়া তো প্রায় ভুলেই গেছি। বহরমপুরে এটাই আমার সঙ্গের সঙ্গী ছিল। তবে আজকে পেঁয়াজ, টমেটো, মটরশুঁটি, একটুখানি চানাচুর দিয়েছি, আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। তবে হ্যাঁ, তেল আমি ব্যবহার করি না, তবে মাঝে মধ্যে ইচ্ছে করে, যেদিন খুব ইচ্ছে করে সেদিন খাই। তো এখন বসে বসে আগে মুড়িটা খাই, আর দেরি করে স্নান করেছি তো চুলটা এখনও শোকায়নি। মুড়ি খাওয়া তো হয়ে গেছে, এবার খাবো চা। না খাবো না, চাটা বানাবো, তো তার জন্য খানিকটা চায়ের জল বসিয়ে দিলাম। আর এদিকে চায়ের পাতাটাও বেশি হয়ে গেছিলো, তো প্যাকেটটা কেটে খানিকটা চা ঢেলেও নিলাম, সেই সাথে চায়ের লিকারটা বানিয়ে এবার গ্লাসে ঢেলে নিয়েছি। এবার আমি চাটা খাবো। এদিকে আবার দেখছি বাইরে ছিটেফোঁটা বৃষ্টি শুরু হয়ে গেছে। এই সময় বৃষ্টি হলে খুব সমস্যা, দেখলে তো ছাদে কত রসুন আছে। তবে বৃষ্টির আগেই না সবাই রসুন ঢেকেই ফেলে। তবে আমি আজকে একটা গন্ডগোল করেছি, ছাদ থেকে তাড়াহুড়ো করে জামা কাপড় তো নামিয়েছি, কিন্তু জুতোগুলো নামাতে ভুলে গেছি। যেহেতু ভয়েস ওভারটা পরে দিচ্ছি তাই তোমাদের বলছি, রাত 12টার সময় মনে পড়েছে ছাদে জুতো আছে। এবার তখন তো আর আমি একা যেতে পারবো না, তো সেই জন্যে যদি জুতোগুলো নোংরা হয়ে যায় কালকে আবার আমাকে একটু কষ্ট করে ধুতে হবে, এটাই যা। তো এখন আমি চাটা খাই, আর আজকের মতো ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। তোমরা সবাই সাবধানে থেকো, নিজেদের খেয়াল রেখো, টাটা।